এখন এরা তো পোস্টমর্টেম কি করছে, এখন আমরা তো সেখানে ছিলাম না, তাই না? না সালমান শাহ পরিবার ছিল, না আমরা ছিলাম। এখন সেখানে তারা যে রিপোর্ট দিচ্ছে সেটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। এখানেও ভাই ঘাপলা আছে। আমার কাছে যদি আমি এখন ঢাকা হাইকোর্টে আছি। এখানে আসার কারণ আপনারা অলরেডি জেনে গেছেন। আজকে একটা নিউজ এসেছে যে সামিরা এখানে হয়তো আগাম জামিনের জন্য আসবে, সেই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সালমান ভক্তরা ভিড় করেছেন। আমি তেমনই একজন সালমান শাহর খুব কাছের, খুব প্রিয় একজন ভক্তের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার জন্য অনেক কষ্টের, আসলে দীর্ঘ 29 বছর যাবৎ শুনে এসেছিলেন যে প্রিয় নায়ক শুধু আত্মহত্যা করেছে। যাই হোক, আদালতের একটা রায় এসেছে যে খুন। এখন তার ভিতরেও আসামি আপনার পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছে না, এখন আবার জামিনের জন্য আসছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন বা কেমন অনুভূতি? সালমান শাহ পরিবার এবং সালমান শাহ ভক্তদের সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি অরিকা চৌধুরী টিয়া। আমি অনেক আগে ছিলাম, 2016-17 থেকে আমি এই রাজপথে জড়িত। তো একটু শারীরিক অসুস্থতার জন্য অনেকদিন আসতে পারিনি, এই জন্য দুঃখিত। সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন মানে এই পরিস্থিতি শুনে আমি আবার আসছি, যদিও আমি এখনো একটু সিক। যাই হোক, আমার কথা হচ্ছে এটা হত্যা মামলার আসামি, তাও আবার সামিরা 1 নম্বর আসামি। সেখানে আমরা 20 তারিখে আমরা রায় পেয়েছি। এখন আজকে 9 দিন অলরেডি পার হয়ে গেছে। তো সেখানে আমরা তো এখনো কোনো আসামিদেরকে ধরা হয়নি না, সেটা সামিরা, ডন কিংবা মানে কোন আসামিকে এই পর্যন্ত কোনো ট্রেস করা হয়নি। অনেকগুলো তো দেশের বাইরে চলে গেছে, 2 জন তো অলরেডি আছে, ডন আছে, সামিরা আছে। আমরা খবর পাইছি তারা দেশেই আছে। এখন তাদেরকে জামিনের ব্যাপারে যেটা আমরা বলবো, যেহেতু সামিরা 1 নম্বর আসামি, দ্বিতীয়ত এটা হত্যা মামলার আসামি। তারপর হত্যাটা কোনটা, 29 বছর ধরে যে মামলাটা চলছিল সালমান শাহ হত্যার মামলা, আমরা সবার হত্যা মামলাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অবশ্যই। হ্যাঁ, জনগণ আমরা সবাই, কিন্তু তারপরও এটা 29 বছর আগের মামলা। এখানে তো আমাদের অবশ্যই এখানে আমাদের গুরুত্বটা বেশি, এবং আমরা সালমান শাহ ভক্তরা সবাই একজোট হয়েছি। কারণ একজোট হব আমরা সামনে আরো, কারণ এটা আমরা মেনে নিব না। সে আগাম জামিন তাকে কিভাবে দেওয়া হয়, আগাম জামিন তাকে দেওয়া মানে হবে, এটা তো আমরা মেনে নিব না। কারণ সে আগাম জামিন কিভাবে পায় ভাই? এটা হত্যা মামলার আসামি, তারপর সে 1 নম্বর আসামি, এটা আগাম জামিন তো সে পাইতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে হয়তো আইনের ব্যাপার, কোনো কারণে আইনের পক্ষে যদি জামিন পেয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সালমান ভক্তদের? এখন এটা তো আসলে আমার আমার একা সিদ্ধান্ত না, অবশ্যই এটা ভালো একটা প্রশ্ন করছেন। এখন এটা আইনের ব্যাপার, তবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যে তারা এত না যে একটা হত্যা আসামিকে, 1 নম্বর আসামিকে তারা জামিন দিবে, এটা আমাদের মানে বোধগম্য না, এবং আমরা এটা বিশ্বাস করি না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যথেষ্ট শ্রদ্ধাশীল। এখন পরবর্তীতে কি হবে আসলে এটা তো আমি একা ডিসিশন দিতে পারবো না, কিংবা আমরা ভক্তরা একা ডিসিশন দিতে পারবো না। সেটা আমাদের মা আছেন নীলা চৌধুরী, মা নীলা চৌধুরী, মামা আলমগীর, কুমকুম মামা, আমরা সবাই বসে তখন একটা হয়তো সিদ্ধান্ত নিব যে কি করা যায়, বা প্রশাসনিক ভাবে কি নিয়ম আছে, কিংবা কোন প্রসেসে আগানো যায়। অবশ্যই আমরা আইনের মাধ্যমে আগাবো। এটি একটা মামলা আত্মহত্যা থেকে হত্যা আসতে হলে অনেক আলামত দরকার হয়। সে সময় এই আলামত গুলা গেট করা যত সহজ ছিল, এখন তেমন সহজ নেই। কারণ এখন ওনার হাড্ডি পর্যন্ত আছে কিনা কে জানে। 29 বছর আগে কেন আবুলের কথা আসতেছে, ওনার সাথে যে ছিল সে আবুলকে কেন গ্রেপ্তার করা হলো না? ওনার কাজের মেয়ে বিউটি বা সে আলামত গুলো সংগ্রহ করা হলো না? সালমান শাহর মামা বারবার বলছিলেন যে ফ্যানে উনি আত্মহত্যা করেন, সে ফ্যানটা জব্দ করা হয়নি, কেন করা হয়নি? বা কেন 29 বছর লাগলো? আর যে পোস্টমর্টেম রিপোর্টটাতে কিভাবে আসলো যে উনি আত্মহত্যা করছে, কি বলেন সবকিছু যদি বলতেন। তাহলে শুরু থেকে একটু বলতে হয় যে আমাদের বাবা কমরউদ্দিন চৌধুরী, মানে সালমান শাহর বাবা, হ্যাঁ, তো উনাকে দিয়ে একটা সিগনেচার করানো হয়। আপনারা জানছেন, শুনছেন কিংবা জানেন সবাই যে এটা অপমৃত মামলা করা। আসলে কি, ঘরের নিজের একটা মানুষ মারা গেলে, সেটা ভাই বোন হোক, সন্তান হোক, কেউ মারা গেলে তখন কিন্তু তার মাথা ঠিক থাকে না। এখন তখন আশেপাশের লোকজনই কিন্তু তাদেরকে সহযোগিতা করে, কিন্তু তাদেরকে সহযোগিতা করার মতো কোনো লোক ছিল না, বরং তাদেরকে মানে ক্ষতি করার জন্য মানুষ উঠে পড়ে লাগছে তখন। আর সালমান শাহর মতো একটা ছেলে মানে যার সন্তান মারা গেছে, তাদের তো মাথা ঠিক থাকার কথা না। যাই হোক, তখন এটা অপমৃত মামলায় হয়েছিল। যাই হোক, এটা হওয়ার পরে হত্যা মামলায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে সালমান শাহ পরিবার এবং সালমান শাহ ভক্তরা। পোস্টমর্টেমটা কি বলবেন? পোস্টমর্টেমটা কে করছিল? পোস্টমর্টেমটা আসলে ওইখানে তো 2 জন থাকে, মানে সহকারী একজন থাকে আর মেন একজন থাকে। এখন এরা তো পোস্টমর্টেম কি করছে, এখন আমরা তো সেখানে ছিলাম না, তাই না? না সালমান শাহ পরিবার ছিল, না আমরা ছিলাম। এখন সেখানে তারা যে রিপোর্ট দিচ্ছে সেটা আমাদেরকে মেনে নিতে হয়েছে। এখানেও ভাই ঘাপলা আছে। আমার কাছে যদি বলতে বলেন, আমি সরাসরি বলবো এখানে টাকার ঘাপলা আছে। এবং উপর থেকে মাফিয়া ডন আজিজ মোহাম্মদ, আমি যার নাম সবার আগে বলবো, উনার হাত আছে এখানে সরাসরি।
আমাকে যদি বলতে বলেন আমি উনার কথা বলবো, আমি সবার কথা বাদ দিলাম। ডিসিডিবি বদরুল করিম উনি এখনো জীবিত আছে, উনি বলছিল যে সালমান শাহ, উনি অনেক প্রথমে কিছু বলেন নাই, প্রথমে কিন্তু বিপক্ষেই একটু কথা বলছিল, পরে কিন্তু উনি বলছে যে সালমান শাহ যে মারা মানে আত্মহত্যা করছে কিনা ডাউট আছে, কারণ ভাইয়া তাকে তো ঝুলন্ত অবস্থায় কেউ পায় না, কেউ দেখে নাই তাকে ঝুলন্ত অবস্থায়। আর পোস্টমর্টেম বলেন, তখন প্রশাসন এই যে হত্যা মামলায় নেয় নাই, সবকিছুই মধ্যেই ছিল টাকা। ভাই আপনি খুব ভালো করেই জানেন, আপনি কেন, বাংলাদেশের জনগণ সবাই জানে টাকার কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যায়, বাংলাদেশের মানুষ বিক্রি হয়ে যায়। একটা জিনিস অ্যাড করবো, জি 29 বছর মানে লং টাইম। অনেক, আমাদের দেশে 5 বছর পর পর সরকার চেঞ্জ হয়। জি। আমি ধরে নিতাম যদি 6 বছরের বিচারটা হয়নি তাহলে অমুক সরকারের কারণে, এখন 29 বছর অনেকগুলো সরকার এসেছে গিয়েছে, কেন একটা সরকার এটা ন্যায় বিচারটা করলো না, বা এতদিন পরে কিভাবে এটা খুনের মামলা হিসেবে আসলো, এখন তো প্রমাণ হলো যে খুন, তাহলে কেন এই 29 বছর এতগুলো সরকার ছিল সেভাবে বিচারটা পেলো না সালমান শাহর পরিবার? ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর একটা প্রশ্ন করছেন, আপনাকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। প্রথমত আমি কোনো মানুষকে, আমি মানে কোনো সরকারকে আমি ছোট করে দেখবো না, কারণ যেটাই আসুক সেটাই আমাদের দেশের, তাই না? আমাদের দেশের মানুষকে, আমাদের দেশকে ছোট করা হয়। আর কোন সরকার নাম তো নিতে পারবে না, 29 বছরে তো অনেকগুলো সরকার এসেছে গিয়েছে। না, নাম নিতে পারবো না, কারণ আমরা তো রাজনীতি করি না, আমরা ভয় পাই না, বিশেষ করে আমি পাই না। না আমি সেটা বলছি না, তারপর মানে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যদি বলেন 29 বছর ভিতর 29 বছর ভিতর বিএনপি এসেছে, আওয়ামী লীগ এসেছে, সবাই এসেছে। 30 বছর মানে 5 বছর পর পর সরকার চেঞ্জ হয়, তাহলে তো সব সরকারই ছিল, কেউই তো করেনি, আমি সেটা বলছি। কিন্তু যখন সালমান শাহ মারা গেছে তখন তো আমাদের শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন এবং উনি আসতে চাইছিলেন, তো আমাদের শ্রদ্ধা মানিরা চৌধুরী উনি বলছেন যে না আপনি এখন আসেন না, আপনার সিকিউরিটি আমি দিতে পারবো না, অনেক লোকজন ছিল তখন। তো উনি বলছিলেন যে আমি সালমান শাহ হত্যার বিচার করবো। যাক, আমরা একটা আশ্বাস পাইছিলাম যে একটা বিচার হবে। তো যাই হোক, এটা কোনো কারণে হয়তো বা সে করে না। এখন সরকার কেন করে না, ওই যে আপনাকে আমি প্রথমেই বললাম, মাফিয়া ডন আজিজ মোহাম্মদ, মাফিয়া ডনের কাছে কোনো সরকার খাটবে না ভাই। এখন বলতে পারেন তাহলে এখন খাটলো কেন, এরা কিন্তু আলাদা। আর এখন আমাদের শ্রদ্ধেয় ডক্টর ইউনূস সাহেব যে আছেন উনি কিন্তু আলাদা। এখন কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকারের মতে আমরা তাকে পাইছি, তাই না? এখন আবার হয়তো ইলেকশন হবে, কে আসবে না আসবে আমরা জানি না, কারণ ভাই আমরা রাজনীতি করিও না, আমাদের এই সম্বন্ধে কোনো জানা নাই। আর আমি সবচেয়ে বড় কথা কি মনে করি জানেন, এটা যেটা আমার বিশ্বাস, ওই যে উপরে একজন বসে আছে না, তার হুকুম হয়েছে, এতদিন তার হুকুম হয় নাই, এজন্য আমরা পাই নাই। এখন তার হুকুম হয়েছে, কারণ সে আমাদের ধৈর্য পরীক্ষা করছে, মার ধৈর্য পরীক্ষা করছে, আমাদের ধৈর্য পরীক্ষা করছে। আমি কিন্তু ভাইয়া অনেক আগের একজন মানুষ, আমি কিন্তু ওদের মতো অল্প বয়সে একটা মানুষ না। আমি আপনাকে আগেই বললাম আমি অনেক আগেই ছিলাম। আমার সাথে সামিরার সাথে অনেক যুদ্ধ হয়েছে এই ইন্টারভিউ নিয়ে, মানে সে আমাকে পাগল টাগল অনেক, সে আমাকে কি বলবে ওগুলো আমার দেখার বিষয়, ঠিক আছে? আমি পাগল, আমি সালমান শাহের জন্য পাগল, এটা আমাকে বলেন, আপনি এখন বলেন আমাকে এখানে ব্লেড দিয়ে আটকে দেন, যদি আমাকে জীবন দিয়ে দিতে বলেন আমি তাতে রাজি আছি। আমরা তো এটাও চ্যালেঞ্জ করছিলাম যে আমাদের জীবনের বিনিময়ে যদি সালমান শাহ হত্যার বিচারটা করে সরকার করুক, কয়টা জীবন চায় ফালাই দিব, আমরা ভয় পাই না। আচ্ছা, আমি একটা কথা অ্যাড করব। জি, সালমান শাহর কাছের বন্ধু হিসেবে পরিচয় দেওয়া ডন, জি, সে সবচেয়ে বেশি বলছে সালমান শাহ আত্মহত্যা করছে, ও কিভাবে জানে? আপনি একটা জিনিস ফলো করবেন, ঘরোয়া শত্রু বিভীষণ। হ্যাঁ, ওই ভাইয়া একটা কথা বলছিল ওই যে আপনার মনসুরের কাছে, যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে বাড়ির ইঁদুরকে কি বলবে, মানে বাইরের ইঁদুর নিয়ে কি বলবে, মানে এরকম একটা কথা বলছিল, যাকে আমি হয়তো গুছাই বলতে পারলাম না আপনাকে। আপনি সবকিছুর পরে সারাদিন পরে যখন আপনি ঘরে যাবেন, আপনার বাইরে যতই অশান্তি থাকুক, আপনার ঘরে যদি শান্তি না থাকে তাহলে কি আপনি শান্তি পাবেন? পাবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।